হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে হচ্ছে জৈব যৌগের দ্বিতীয় ক্লাস। তোমাদেরকে সবাইকে স্বাগত আমার এই ক্লাসে। তো ভিডিওটা প্রথম দিকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর যদি তোমরা প্রথমের ভিডিওটা না দেখে থাকো জৈব যৌগের ওয়ান পার্টটা, সেটা আগে দেখে নাও, তারপরে এই পার্টটা দেখবে। কারণ বেসিক জিনিসগুলো যত শিখবে তারপরে জটিল জিনিসগুলোতে আস্তে আস্তে এগিয়ে যাবে, তাহলে কী হবে, খুব সহজ হবে ব্যাপারটা। এবং ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ওকে, যতই না দেখলে কী হবে, তোমরা লাস্টে গিয়ে বলবে স্যার আমি বুঝতে পারিনি, আমাকে আবার নতুন করে বোঝান। এই জিনিসটা হবে না। আগে প্রথমে দেখো, পুরোটা দেখো, তারপরে কোশ্চেন করো। আর তোমরা আমাকে ফেসবুকে পেয়ে যাবে, পরের দিন ফেসবুকে পেয়ে যাবে, ফেসবুক লাইভে আমি আসবো এবং ওখানে আমি তোমাদের সঙ্গে কোশ্চেন অ্যান্সার, তোমরা আমাকে কোশ্চেন করবে, আমি তোমাদের অ্যান্সার দেবো। এই বিষয়টাকে নিয়ে আবার আলোচনা করবো, ঠিক আছে, ফেসবুক লাইভে। তো জৈব যৌগকে, এই জৈব যে যৌগ রয়েছে, এরপর আমি পড়াবো জৈব যৌগের যে শ্রেণী বিভাগ, মানে যেটাকে বলছি ক্লাসিফিকেশন। এই জৈব যৌগকে কি হয়, দুভাগে প্রথমে ভাগ করা হয়। একটা কি হয়, মুক্ত শৃঙ্খল হয়, আর একটা কি হয়, বদ্ধ শৃঙ্খল বা বৃত্তাকার হতে পারে বদ্ধ শৃঙ্খল। এই মুক্ত শৃঙ্খলকে আবার কি হয়, তোমার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরল শৃঙ্খল হয়, আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে কি শাখাযুক্ত শৃঙ্খল হয়। লিখে রাখো, আমার সঙ্গে সঙ্গে খাতা পেন বার করো, বই বার করে লেখো, তাহলে কেউ তোমাদের নোটটা নিজেরাই তুমি তৈরি করতে পারবে। এবার বদ্ধ শৃঙ্খল কি হচ্ছে, যে বদ্ধ শৃঙ্খলকে বলছি কি সমবৃত্তাকার। বদ্ধ শৃঙ্খল হয় সাইক্লিক হয়, তো এটাকে কি বলা হয়, সমবৃত্তাকার। আর দু নম্বর কি, অসমবৃত্তাকার। ঠিক আছে, এই সমবৃত্তাকারকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি অ্যারোমেটিক, বাংলায় লিখে নাও অ্যারোমেটিক, আরেকটা কি হচ্ছে কি অ্যালিসাইক্লিক, মানে অ্যারোমেটিক নয়। ওকে, তো জৈব যৌগকে এভাবে ভাগ করা হয়, প্রথম এই পার্টে ভাগ করা হয়। তো জৈব যৌগতে যদি কার্বন এবং হাইড্রোজেন থাকে, যে যৌগগুলোতে, সেই যৌগগুলোকে, হাইড্রোজেন আর কার্বন যুক্ত যৌগগুলো কি বলা হয়, হাইড্রোকার্বন বলা হয়। এটারও ভাগ আছে। এই হাইড্রোকার্বনগুলোকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্পৃক্ত, আর দু নম্বর হচ্ছে কি অসম্পৃক্ত। ঠিক আছে, বানানটা একটু দেখে নিও, বাংলা বানানগুলো। তো একটা হচ্ছে সম্পৃক্ত, মানে যেটাকে বলে স্যাচুরেটেড, আর এটাকে বলে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। সম্পৃক্ত মানে কি, সিঙ্গেল বন্ড, যে জৈব যৌগগুলো সবের মধ্যেই সিঙ্গেল বন্ড রয়েছে সেগুলোকে বলা হয় সম্পৃক্ত যৌগ বা স্যাচুরেটেড। আর যাদের মধ্যে কি একটা ডবল বন্ড, একটা ট্রিপল বন্ড কোথাও না কোথাও রয়ে গেছে, তখন সেই যৌগগুলোকে বলা হয় অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে হাইড্রোকার্বন হচ্ছে কি, হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। সেই হাইড্রোকার্বনের যৌগ, অবশ্যই সেখানে হাইড্রোজেন থাকতে হবে, সেই যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। ওকে, সম্পৃক্ত যৌগ একটা সিঙ্গেল বন্ড দ্বারা গঠিত হয়, যেমন ধরো CH4, ধরো CH4, এখানে কি চারটা হাইড্রোজেন বন্ড, চারটা বন্ড, দেখো সব বন্ডগুলো সিঙ্গেল বন্ড। যদি হতো C2H6, তাহলে কি হতো, আমি এটা লিখছি, দেখো পরে এগুলো আবার বোঝাবো, চিন্তা করো না। দেখো সব বন্ধনগুলো কি সিঙ্গেল বন্ড, দেখো সবগুলো সিঙ্গেল বন্ড। অসম্পৃক্ত হলে কি হবে, ধরো C2H2, কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড রয়েছে, C2H4, কার্বনের সঙ্গে ডবল বন্ড রয়েছে। লিখে নাও, সম্পৃক্তের সামনে CH4 লেখো, C2H6 লেখো, অসম্পৃক্তর সঙ্গে এটা লেখো, অ্যাসিটিলিন লেখো, ইথিলিন লেখো। এটা হচ্ছে, এটা ইথিন, সরি ইথেন, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে মিথেন, এটা ইথেন, এটা হচ্ছে অ্যাসিটিলিন, এটাকে বলা হয় ইথিলিন। এগুলো লিখে নাও অসম্পৃক্তের জায়গায়, এটা অসম্পৃক্ত, এই দুটো অসম্পৃক্তে চলে যাবে। এই C2H2 কে এভাবে লিখেছি, C2H4 কে আমি এভাবে লিখেছি, আর C2H6 কে আমি এইভাবে লিখেছি, ভেঙে লিখেছি, আর এটা CH4 কে এভাবে লিখেছি। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পেরেছো? এটা তোমরা পজ করে এটা লিখে নাও প্রথমে। ঠিক আছে, আমি বুঝলাম, পজ করে তোমরা লেখো।
এরপরে হচ্ছে কি, এই যে আমি মুক্ত শৃঙ্খল যেটা লিখেছি, মুক্ত শৃঙ্খলে কি করেছি, সরল মুক্ত শৃঙ্খল, এটাকে তো আমার উদাহরণ দিতে হবে। সরল মুক্ত শৃঙ্খল মানে কি, এই হচ্ছে শৃঙ্খল, সরল শৃঙ্খল। কার্বনের যোজ্যতা ফিল আপ করছি আমি, হাইড্রোজেন দিয়ে দিচ্ছি আমি এগুলোতে, প্রত্যেকটাতে হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। কিছু না থাকলে তো হাইড্রোজেন দিতে হবে না, তুমি অন্য কিছু বসাতে পারো। ঠিক আছে, এখানের ক্ষেত্রেও ধরো দুটো কার্বন যুক্ত হয়েছে, কার্বনের যোজ্যতা 4, 1 2 3 4, এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4, ধরো 3টে কার্বন যুক্ত হয়েছে। আমি পরে 1টা 2টো 3টে, এই কার্বনের যোজ্যতা 1 2 3 4, এই কার্বনের যোজ্যতা দেখো 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4, ধরো 4টে কার্বন যুক্ত হয়েছে। তাহলে কি হচ্ছে, আমাকে যোজ্যতা ফিল আপ করতে হবে 1 2 3 4, এই কার্বনের 1টা 2টো রয়েছে তাহলে 2টো, এই কার্বনটা 2টো রয়েছে 2টো, এই কার্বনের 1টা রয়েছে তাহলে 3টে, তাহলে 4টা ফিল আপ হলো। এই যে সরলভাবে যে শৃঙ্খল তৈরি হয় সেগুলোকে কি বলছি, সরল শৃঙ্খল, সরল মুক্ত শৃঙ্খল বলছি। ঠিক আছে, এরপর যদি আমি এতে এই শাখাযুক্ত যদি করে দিই, শাখাযুক্ত মানে কি, এটা একটা চেন, মানে এটা একটা শৃঙ্খল, এই শৃঙ্খলের সঙ্গে আমি এবার মুছে দিচ্ছি, এই শৃঙ্খলের সঙ্গে যদি আরো শাখা যুক্ত হয়, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দেখো এটা একটা শৃঙ্খল, এর সঙ্গে দেখো একটা ছোট শৃঙ্খল জুড়েছি কিনা। তো এই ধরনের গুলোকে বলা হয় শাখা শৃঙ্খল, শাখা মুক্ত শৃঙ্খল। মুক্ত কেন, দেখো কোথাও কি এটা বুঝতে পারবে, বদ্ধ নয়, আর বদ্ধটা যখন বলবো তখন বুঝতে পারবে। তো এই জিনিসটা হলো। এরপরে এগুলোকে বলা হয় সরল শৃঙ্খল আর শাখাযুক্ত শৃঙ্খল। এরপরে আসছে কি বদ্ধ শৃঙ্খল। বদ্ধ শৃঙ্খল জিনিসটা কি, যদি এই যে আমি এখানে 3টে কার্বন করেছি, এটা হচ্ছে তোমার মুক্ত শৃঙ্খল। দেখো 3টে কার্বনের যোজ্যতা ফিল আপ করেছি, এই 3টেকেই যদি আমি যুক্ত করে নিই, এটাকে কি বলবো, বদ্ধ শৃঙ্খল। দেখো 3টে কার্বন যুক্ত হয়ে গেছে, তাহলে এই কার্বনের যোজ্যতা দেখো 2টো রয়েছে, তাহলে 2টো থাকবে, এখানে দেখো 2টো, ধরো প্রত্যেকটাতে আমি হাইড্রোজেন লাগিয়ে দিলাম। এটা একটা বদ্ধ শৃঙ্খল। আগে দেখিয়েছিলাম কি, 4টে কার্বন ছিল মুক্ত শৃঙ্খল, 4টে মুক্ত কার্বনকে যদি আমি এভাবে লিখে দিই, বদ্ধ করে দিই, এটাকে আমরা কিভাবে লিখি, এই যে এইভাবে লিখি, বন্ড লাইন নোটেশন বলে এটাকে, পরে বুঝতে হবে। তো এটা একটা বদ্ধ শৃঙ্খল কিনা, এই 4টে যে পয়েন্ট রয়েছে, এই 4টে পয়েন্টকে আমরা কার্বন হিসেবে নিচ্ছি। তো এই কার্বনের 2টো যোজ্যতা, এখানে ধরো 2টো দিয়ে দিলাম, তাহলে 4টে কমপ্লিট হলো। এখানেও 2টো দিয়ে দিলাম, এখানে 2টো বন্ড করে দিলাম, এর ক্ষেত্রে 2টো বন্ড করে দিলাম, তাহলে কি যোজ্যতাও ফিল আপ হয়ে গেল। আরো ধরো এইভাবে আছে, হেক্সেন বলে এটাকে কিভাবে, এইখানে ধরো আমি এখানে লিখছি, এখানটা করছি, একটা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন, 4টে, 5টা, 6টা, 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে। তো প্রত্যেকটা যোজ্যতা ফিল আপ করছি আমি, 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, দেখতো এগুলো সবগুলো কি এক বন্ধন। এরপর ধরো যদি পেন্টে মানে 5টে কার্বন থাকে, 5টে কার্বন কিভাবে জুড়ে যায়, এভাবে জুড়ে যায়, দেখতে পেয়েছো। এটাকে কিভাবে লেখা হবে, এখানটা করছি, একটা কার্বন, 2টো কার্বন, 3টে, 4টে, 5টা, হয়েছে, হাইড্রোজেন জুড়ে দাও। তাহলে কি হচ্ছে, এগুলো এই কার্বনগুলো কি হয়, বদ্ধ শৃঙ্খলে রয়েছে, এগুলোকে বলা হয় সাইক্লিক জৈব যৌগ বা বদ্ধ শৃঙ্খল জৈব যৌগ। ঠিক আছে, এটাকে বলা হয় কি, সাইক্লোহেক্সেন। এটা পরে বুঝতে হবে হেক্সেন কেন বলছি। এটা কি বলা হয়, সাইক্লোবিউটেন। এটাকে কি বলা হয়, সাইক্লোপেন্টেন। 5টা কার্বন, 5টা, এখানে সাইক্লো কি হবে, প্রোপেন। এটাতে কি হবে, এই জিনিসটা এখানে লেখা আছে। তো বদ্ধ শৃঙ্খল তোমরা বুঝতে পারলে।
শাখায়িত শৃঙ্খলটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, যত কার্বন আছে তার সঙ্গে যদি আরো কার্বন যুক্ত করে দেওয়া হয়, এগুলো হচ্ছে শাখায়িত। আমি এখানে কার্বন জুড়ে দিলাম, এখানে কার্বন জুড়ে দিলাম, দেখতে পাচ্ছ বিভিন্ন স্টাইলে আমি। এই যে কার্বন বিভিন্নভাবে যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার যে ধর্মটা, এটাকেই বলা হয় ক্যাটিনেশন ধর্ম। এই ক্যাটিনেশন ধর্ম শুধু কার্বন দেখায় না, কার্বনের সঙ্গে সিলিকন দেখায়, সালফার দেখায়, সিলিকন, সালফার এবং বোরন দেখায়। তো এরা জৈব যৌগ নয়, এরা অর্গানিক কম্পাউন্ড, এরা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, অজৈব যৌগ, সিলিকন, সালফার এবং বোরন, ঠিক আছে। কিন্তু কার্বনের এই যে বিভিন্নভাবে শাখাযুক্ত বদ্ধ শৃঙ্খল, এই যে শৃঙ্খল বিভিন্ন একটার পর একটা যুক্ত হয়ে বড় শৃঙ্খল করছে, এইটাকে বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম, ঠিক আছে। একদম সহজভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এরপরে আসি আমি ডবল বন্ডের ক্ষেত্রে। আমি আগে কি পড়িয়েছিলাম, যে হাইড্রোকার্বন, কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে এবং ডবল বন্ড এবং ট্রিপল বন্ড বলেছিলাম তো কিছুক্ষণ আগে। তো আমি এতক্ষণ এক বন্ধন নিয়ে দেখিয়েছি, এবার দ্বিবন্ধন নিয়ে দেখাই। সরল শৃঙ্খল প্রথমে কি দেখেছিলাম, এরকম দেখেছিলাম, যদি এর মধ্যে একটা ডবল বন্ড থেকে যায়, এটাকেই যদি ধরো আমি করলাম কি ট্রিপল বন্ড দিয়ে দিলাম। আমাকে কার্বনের যোজ্যতা ফিল আপ করো, 1 2 3 4। এই কার্বনের ক্ষেত্রে কি 1 2 3, তাহলে একটা আরো থাকবে। এই কার্বনে দুটো অলরেডি রয়েছে, তাই আরো দুটো দিয়ে দিলাম। এখানে ক্ষেত্রে দেখো এই কার্বনে একটা যোজ্যতা আছে, 1 2 3, 1 2 3 4, দেখো 4 হয়ে গেল। এই কার্বনের ক্ষেত্রে কি 1 2 3 4, এই কার্বনের যোজ্যতা অলরেডি ফিল আপ। এই কার্বনের ক্ষেত্রে দেখো 1 2 3টে রয়েছে, তাহলে একটা আরো দিতে হবে। তো এইভাবে এগুলো কি হয়, ডবল বন্ড এবং ট্রিপল বন্ড, এগুলো কি হয় আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত সরল মুক্ত শৃঙ্খল। বুঝতে পেরেছো? আগেরটা আমি দেখালাম কি শুধু একটা বন্ড আছে, তাহলে সেটা কি হচ্ছে সম্পৃক্ত, এগুলো কি অসম্পৃক্ত, ঠিক আছে, বুঝতে পেরেছো? সরল হলো। শাখাযুক্ত কিভাবে হবে? আরে এখানে শাখাযুক্ত করে দাও না, এখানে কার্বন জুড়ে দাও, এখানে কার্বন জুড়ে দাও, তখন কি হবে, তোমাকে শুধু দেখে নিতে হবে। সরি, এখানে যুক্ত হবে না, কারণ অলরেডি 4টে ফিল আপ আছে, এই জায়গাতে হবে না, এই জায়গায় হবে। ধরো আমি এটাকে আবার লিখছি, ধরো এরকম করে 4টে রয়েছে, 4টে কার্বন রয়েছে, এখানে ডবল বন্ড রয়েছে, শাখাযুক্ত করে দাও, অসুবিধা কি আছে, কে তোমাকে ধরতে যাচ্ছে? দেখো শাখা করেছি কিনা, দেখতে পাচ্ছ বিভিন্নভাবে শাখাতে যুক্ত হয়ে গেছে, বিভিন্ন শাখাতে যুক্ত হয়ে। এবারে তুমি কি করবে, কার্বনের যোজ্যতা ফিল আপ করে নেবে। যেখানে দেখে নেবে যে কার্বন এখানে একটা রয়েছে, এখানে একটা বন্ড আছে, তাহলে এখানে 3টে হবে। এই কার্বনের ক্ষেত্রে দেখো 1 2 3, তাহলে একটা বাকি থাকছে। এখানে ক্ষেত্রে এই কার্বনে 1 2 3 রয়েছে, একটা বাকি থাকছে। এই কার্বনের দুটো, এভাবে কি করবে, যোজ্যতা তুমি পরে ফিল আপ করে নেবে, অসুবিধা কি আছে? তো এইভাবে কি হয়। এরপর তুমি বলতে পারো আমাকে, হঠাৎ করে আমার বললে যে স্যার আপনি তো এখানে এই সি 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 ডবল বন্ড সি বসেছেন, আপনি এখানে বসান কেন? হ্যাঁ বসাও না, অসুবিধা কি আছে, বসিয়ে নাও। কিন্তু যদি তুমি এইখানে ডবল বন্ড বসিয়ে নাও, দুটো ডবল বন্ড পর পর, কেন হবে না? অবশ্যই হবে, কারণ এই কার্বনে দেখো 4টে যোজ্যতা, 1 2 3 4, আর এই কার্বনের তোমাকে শুধু দেখতে হবে কি যোজ্যতাটা ফিল আপ করতে। কার্বনের যোজ্যতা 4, কখনো 5 হবে না, 3 হবে না, 3 হতে গেলে তখন কি প্লাস মাইনাস হয়ে যাবে। তো আমাকে যোজ্যতা ফিল আপ করতে গেলে 4টে কার্বনের মানে 4টে হাতের বেশি থাকবে না, এটা প্রথম মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এটা আমার শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল হলো, আমি বুঝাতে পেরেছি, তোমরা এটা খাতার মধ্যে লিখে নাও। এরপর বদ্ধ শৃঙ্খলেও কিন্তু ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে। ধরো এই যে আমি এটা এঁকেছিলাম সাইক্লোহেক্সেন, যেটাকে বলেছিলাম, এখানে ডবল বন্ড থাকতে পারে। এটাকে আমি কি করেছিলাম আগের বারে, তোমরা নিজেরা না ঘরে প্র্যাকটিস করে এগুলোকে। তো দেখো এই কার্বনের ক্ষেত্রে দুটো ছিল, তাই দুটো হাইড্রোজেন, এর ক্ষেত্রেও দুটো হাত, এর ক্ষেত্রেও দুটো হাত, এর ক্ষেত্রেও দুটো হাত, এর ক্ষেত্রে দুটো হাত। যদি এখানে ডবল বন্ডটা বসানো হয়, তার মানে এখানে একটা ডবল বন্ড বসাতে হবে। তাহলে এখানে যদি ডবল বন্ড বসে, দেখো এই কার্বনের কটা যোজ্যতা হচ্ছে, দেখো 1 2 3 4 5, এই কার্বনের 1 2 3 4 এবং 5 তো হবে না, তার মানে কি এখান থেকে একটা মুছে যাবে। হয়েছে কিনা? ডবল বন্ড হয়েছে। যদি এটা ট্রিপল বন্ড হতো, মানে যদি এটাকে এইভাবে রাখা হতো, ট্রিপল বন্ড হতো, তাহলে কি হতো, এইগুলোও থাকবে না তখন। দেখো এই কার্বনের যোজ্যতা দেখো 1 2 3 4, 1 2 3 4, তাহলে কিন্তু বদ্ধ শৃঙ্খলেও অসম্পৃক্ত জৈব যৌগ পাওয়া যায়। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো? এবার ধরো তুমি এখানে লিখলে এই ট্রিপল বন্ডে
দেখো ডবল বন্ড আছে, তার মানে এটা অসম্পৃক্ত। এটাকে আমি যখন এইভাবে লিখেছিলাম অনলি শুধু সম্পৃক্ত মানে শুধু সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে, তখন কি করেছিলাম তো দুটো করে হাইড্রোজেন দিয়েছিলাম বা দুটো করে বন্ড দিয়েছিলাম, কিন্তু এর ক্ষেত্রে কি হবে, দুটো বন্ড তো অলরেডি রয়েছে, তাহলে কি এই কার্বনের দুটো যোজ্যতা ফিল আপ করতে 1 2 3 4, এই কার্বনের ক্ষেত্রে 1 2 3, তাহলে একটা বাকি থাকছে। এই কার্বন দেখো 1 2 3, একটা বাকি থাকছে। বুঝতে পেরেছো? তাহলে বদ্ধ শৃঙ্খল বা সাইক্লিক ক্ষেত্রে এটাও হয়, সম্পৃক্ত অসম্পৃক্ত দুদিকেই পাওয়া যায়। ঠিক আছে, আর তোমরা যেমন ভাবে ইচ্ছা প্লট করো, প্লট করে দেখো যেমন ইচ্ছা করে। ধরো দুটো এরকম করে প্লট করলে, এরকম করে প্লট করে করে গেলে, এখানে ধরো ট্রিপল বন্ড দিয়ে দিলে, এখানে ডবল বন্ড দিয়ে দিলে, আবার গেলে এখানে আবার ট্রিপল বন্ড, যেমন ইচ্ছা করে গঠন করো। কিন্তু শুধু দেখবে যে কার্বনের সঙ্গে পরে যে যোজ্যতা ওটা যেন 4 হয়, 4-এর বেশি যেন না হয়। হঠাৎ করে তুমি কি করলে এখানে ডবল বন্ড বসিয়ে দিলে, দেখে নাও একবার। এখানে হয়েছে কি এই কার্বনটার ক্ষেত্রে 1 2 3, তাহলে একটা বন্ড হবে। এই কার্বনে দেখো 1 2 3 4 5, এটা তো হওয়া সম্ভব নয়, তার মানে এই বন্ডটা নিশ্চয়ই হবে না এখানে। পরেরটাতে দেখো, তাহলে 1 2 3 4, এই কার্বনের যোজ্যতা অলরেডি ফিল আপ। এই কার্বনের যোজ্যতা 1 2 3, তার মানে একটা থাকবে। এটার ক্ষেত্রে 1 2 3, একটা থাকবে। এটার ক্ষেত্রে 1 2 3 4, অলরেডি ফিল আপ। এটার ক্ষেত্রে 1 2 3, তিনটে আছে, একটা দিয়ে দাও। এইভাবে তুমি কি করবে, ক্যাটিনেশন ধর্ম দেখিয়ে তুমি কি করবে, যত বড় ইচ্ছা লং চেন মানে লম্বা শৃঙ্খল তুমি তৈরি করতে পারো। ঠিক আছে, তো এইভাবে তোমরা বুঝতে পারলে যে বদ্ধ শৃঙ্খল, এই যৌগযোগে এই জিনিসটা তুমি বুঝতে পারলে। এরপরে আমি আসি তোমাদের যে জিনিসটা নিয়ে আমি এবারে আলোচনা করব, সেটা হচ্ছে কি এতদূর পর্যন্ত হয়েছে লাবেল, বিজ্ঞানী লাবেল। আমি সে আগে একটা লিখেছিলাম যে মিথেনের ক্ষেত্রে, আমি এটা মুছছি তোমাদের, হ্যাঁ তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো খাতা পেন ধরে। বিজ্ঞানী লাবেল এবং ভ্যান হপের যে এটা বলেছিলাম, এই যে CH4 সমচতুস্থলকীয় যে গঠন করেছিল কার্বন, যে সমচতুস্থলকীয় মানে এরকম করে গঠন করেছিল, সেই যে উনি যেটা মতবাদ দিয়েছেন, সেই মতবাদেরও কিছু ভুল ত্রুটি রয়ে গেছে। সেই ভুল ত্রুটিগুলো কি? ভুল ত্রুটিগুলো হচ্ছে কি যে এই যে কার্বনের যে যোজ্যতা 4, কার্বনের যে যোজ্যতা 4, এটা এই মডেল কখনো ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, কারণ কার্বনের যোজ্যতা 4 ইলেকট্রন দিয়ে গঠন হচ্ছে, এবং এটা গঠন বলতে পারে না। এটা তোমরা হায়ার স্টাডিতে গিয়ে পড়বে, যখন বলেছিলাম না 1s2 2s2 যেটা বলছিলাম, ওটা ক্লাস 11-এ গিয়ে যদি তোমাদের কারো ইচ্ছা থাকে জানার, তো ক্লাস 11-এর গিয়ে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। তো সেটা ব্যাখ্যা উনি করতে পারেন না। 2 নম্বর কি, যে ত্রিমাত্রিক যে 3D যে ত্রিমাত্রিক তিনটে ভাগে এইভাবে যে রয়েছে, এই যে ত্রিমাত্রিক স্থলে রয়েছে মানে 3D, তুমি জানো 3D লম্ব, এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, যেটা তুমি দেখতে পাচ্ছ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং হাত দিলে ফিল করতে পারছো, সেরকম যে 3D মডেল, এই 3D মডেলটা ওই ভ্যান হপ যে মতবাদ দিয়েছিলেন তিনি ওটা ব্যাখ্যা করতে পারেননি, তার মতবাদ এটা ব্যাখ্যা করতে পারেনি। এরপর হচ্ছে কি যে উনি 3 নম্বর কি, যে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড জাতীয় যে জৈব যৌগগুলো আমি দেখালাম কিছুক্ষণ আগে, এদের যে সক্রিয়তা মানে এদের যে রিয়েকশন করবে, এদের রিয়েকশনের স্পিড সিঙ্গেল বন্ড, যেটা সিঙ্গেল বন্ড দেখিয়েছিলাম তার থেকে অনেক বেশি। এই যে সক্রিয়তাটা, এটা উনি এই মডেল থেকে ব্যাখ্যা করতে পারেননি। ঠিক আছে, আর 4 নম্বর কি, যে এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যৌগের যে স্থায়িত্ব, কতটা সে স্থায়ী, কতটা স্টেবল, সেটা উনি ওই মডেল থেকে ব্যাখ্যা করতে পারেননি। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলে এই 4টে পয়েন্ট তোমাদের পরীক্ষাতে যদি জিজ্ঞেস করো, তোমরা অ্যান্সারটা দিয়ে দেবে। ওকে, এরপরে আমি আসছি, দেখো এরপরে যে জিনিসগুলো আস্তে আস্তে আমি ঢুকতে থাকবো, খুব সহজভাবে বোঝার চেষ্টা করো। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে অনেকটাই বলে এসেছি, ও সেটার কি করবো আমি ডিটেলসে বলবো। আর ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কারণ পড়ছো, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। ওকে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিও শেষ দেখার পরে তোমাদের মনে হলে তোমরা কমেন্ট করো ওখানে। ঠিক আছে, ভালো লাগলে বা খারাপ লাগলে যাই হোক কমেন্ট করো, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই তোমরা শেয়ার করো। তাহলে কি হচ্ছে, আমি প্রথমে CH4 নিয়ে শুরু করব। একটা কার্বন 4টে হাইড্রোজেন, আমি লিখছি এটাকে আবার নতুন করে, বারবার প্র্যাকটিস। হ্যাঁ, আমিও বারবার প্র্যাকটিস করছি তোমাদের জন্য। দেখো তাহলে কি হচ্ছে, কার্বন এই সমচতুস্থলকীয়
চতুস্থলকীয় হতে পারে, বাংলা বানানটা ভুল হতে পারে, দেখে নেবে। তো সমচতুস্থলকীয় এই মধ্যে যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুতে কি আছে? কার্বন রয়েছে। চারটে শীর্ষবিন্দুতে কি আছে? চারটে হাইড্রোজেন রয়েছে। তাহলে একটা সমচতুস্থলকীয়তে কি হচ্ছে? যে একটি কার্বন কেন্দ্রবিন্দুতে এবং শীর্ষস্থানে কি হচ্ছে? চারটে হাইড্রোজেন রয়েছে। এই কার্বনের যে চারটে, এই যে কার্বনের কি হচ্ছে? সর্ববহিস্থ কক্ষে চারটা ইলেকট্রন ছিল। আমি আবার বলছি, চারটা ইলেকট্রন, চারটা হাইড্রোজেনের একটা একটা করে ইলেকট্রনের সঙ্গে কি করছে? জোড় গঠন করছে। তো দেখো, এই একটা জোড় হয়েছে কিনা? জোড়। আর কার্বন কি করেছে? অষ্টক পূর্তির জন্য পুরোটা গ্রহণ করে অষ্টক পূর্তি করেছে। তাহলে কি হচ্ছে? কার্বনের ইলেকট্রন, চারটে ইলেকট্রন চারটে হাইড্রোজেনের ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে মিথেন তৈরি করে। এটাকে কি বলা হয়? মিথেন। এটাকে কি বলা হয়? মিথেন তৈরি করে। ঠিক আছে। এই যে হাইড্রোজেনের যে সাইজ, হাইড্রোজেনের একটা সাইজ থাকে, এটা হাইড্রোজেনের সাইজ আর কার্বনের সাইজ এরকম। কেন? আমি আগে পড়িয়েছিলাম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এটা পড়েছিলাম তো। তার মানে কি? হাইড্রোজেন একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের বাইরে একটা কক্ষ, একটা ইলেকট্রন। হিলিয়ামের ক্ষেত্রে কি? নিউক্লিয়াসের বাইরে হিলিয়ামে কটা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন। লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়ামে কটা থাকে? তিনটে। নিউক্লিয়াস, বাইরে কক্ষে কটা থাকবে? দুটো। তারপরে কক্ষ কটা? তিনটে। বেরিলিয়াম, নিউক্লিয়াস, বেরিলিয়ামের কটা? চারটে ইলেকট্রন। তাহলে বাইরে কক্ষে কটা? দুটো ইলেকট্রন। তার বাইরে কক্ষে কটা? আরো দুটো ইলেকট্রন। বোরনে চলে যাও, বোরনের নিউক্লিয়াস এটা, বাইরে কক্ষে দুটো, আর তার বাইরে কক্ষে কটা থাকবে? চার, এটা পাঁচটা। তাহলে 1 2 3টে। দেখো তাহলে কি হচ্ছে? দেখো, বোরন হলে কার্বনে যাও, কার্বনের ইলেকট্রন সংখ্যা কটা? 6টা। তার মানে বাইরে কক্ষে, প্রথম কক্ষে দুটো থাকবে, তারপরের কক্ষে কটা থাকবে? 4টা থাকবে। তাহলে দেখো, হাইড্রোজেনের সাইজ ছোট, দেখো বড়, দুটো কক্ষপথ আছে, এর একটা কক্ষপথ আছে। যত দেখো বাড়ছে, পরমাণু ক্রমাঙ্ক যত বাড়ছে তত সাইজও বাড়তে শুরু করছে। ওকে, এবার ব্যতিক্রম আছে যখন পর্যায় সারণীতে তোমরা পড়বে। ঠিক আছে। তো এটা বুঝতে পারলে যে কেন এই হাইড্রোজেনগুলো ছোট এবং কার্বনগুলো বড়। তো এই হাইড্রোজেন এবং ছোট হওয়ার জন্য এবং এদের মধ্যে দেখো ডিস্টেন্স অনেকটা বেশি হবে, সেটা আমি আবার বলছি। বেশি হওয়ার জন্য এরা সুস্থিত হয়। এরা যখন দেখবে দুটো কোনো জিনিস, গোল গোল জিনিস সামনে থাকলে কি হয়? দুজনকে বিকর্ষণ করবে বা ঠেলাঠেলি লেগে যাবে, ঝগড়া করবে। তো এরা অনেক দূরে থাকে, তার জন্য এরা ঝগড়া করে না। কারণ কি? ঝগড়া কেন করবে? সেটা কি? হাইড্রোজেনও প্লাস, এইটাও প্লাস, দুজনে একই জিনিস। তোমার কি হয়? দুজনে ফার্স্ট বয় হতে চেষ্টা করে, তো দুজনে যুদ্ধ করে, একই লোক দুজনে যুদ্ধ করে। তো প্লাস মাইনাস হলে কি তারা বন্ধুত্ব করবে, প্রেম করবে। কিন্তু এখানে কি হয়? দুটো প্লাস থাকার জন্য এরা যুদ্ধ করবে না, আমি যাব না, আমি বড়। ঠিক সেই জন্য কি এরা ডিস্টেন্স অনেক থাকার জন্য এদের মধ্যে কি হয়? কোনো রিপালশন বা বিকর্ষণ অতটা কাজ করে না। এবং সাইজ ছোট হওয়ার জন্য এবং এই গঠন করার জন্য এই CH4 কি হয়? সুস্থিত হয়। ঠিক আছে, এটা বুঝতে পারলে? এই CH এর মধ্যে এই C থেকে H এর বন্ধন, যেটা যে সমযোজী বন্ধন, ইলেকট্রন জোড় গঠন করে যে বন্ধন গঠন করেছে, এই বন্ধন দৈর্ঘ্যটা কত? আর কি? HCH কোণ, এটা কোণের চিহ্ন তোমরা নিশ্চয়ই জানো। HCH, এই কোণ কত? কোণটা হচ্ছে কি 109 ডিগ্রি 28 মিনিট। এই যে বন্ধন কোণ, এই কোণটা হচ্ছে কত? 109 ডিগ্রি 28 মিনিট। এই হচ্ছে বন্ধন কোণ। আর বন্ধন দৈর্ঘ্য কত? 1.09 আর্মস্ট্রং। ওকে, খুবই ছোট কিন্তু, হ্যাঁ, মাথায় রাখবে। 1.09 আর্মস্ট্রং CH এর বন্ধন দৈর্ঘ্য। তোমাদের পরীক্ষাতে অনেক সময় আসে যে CH4 এর তোমরা গঠন লেখো। CH4 এর সুন্দর করে এরকম গঠনটা লিখে দিলে সমচতুস্থলকীয় মডেলের ক্ষেত্রে কার্বন কেন্দ্রবিন্দুতে থাকবে, হাইড্রোজেন 4টে শীর্ষবিন্দুতে থাকবে। এরা সমযোজী বন্ধন গঠন করবে এবং তোমরা এই ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দেবে।
যে কার্বন কি করছে, অষ্টক পূর্তি করছে। 8টা কার্বনের জোন দেখো, 8টা কার্বন রয়েছে, এই 8টা ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5 6 7 8। হাইড্রোজেন কি, হাইড্রোজেন দেখতে করে, ওরা রুল আলাদা, ও দুটোতেও স্থির হয়ে যায়, তাই 1 2 হাইড্রোজেন হয়ে গেল স্থির। তারপরে কি লিখবে, যে এদের বন্ধন দৈর্ঘ্য 109 ডিগ্রি 28 মিনিট, মানে এইখান থেকে এটার দৈর্ঘ্য, এখান থেকে এটার দৈর্ঘ্য, এই কার্বন থেকে এই হাইড্রোজেনের দৈর্ঘ্য, এই কার্বন থেকে এই হাইড্রোজেনের দৈর্ঘ্য 109 ডিগ্রি 58, আর 1.09 আর্মস্ট্রং, এটা হচ্ছে দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য। বন্ধন কোণ কত, বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। তো এতটা ডিস্টেন্সে থাকার জন্য কি হয়, হাইড্রোজেনের সাইজ ছোট কার্বনের থেকে, তো দুটো হাইড্রোজেন অনেক দূরে থাকার জন্য এদের মধ্যে বিকর্ষণ হয় না, এবং তাই এরা স্টেবল হয়ে যায়। সিম্পল, একদম সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। ঠিক পরেরটাতে আমি আসছি। যদি আমি নিই ইথিলিন, ইথিন, ধরো আমি নিলাম ইথেন, নিলাম ইথেনটা কি C2H6, দুটো কার্বন, এরপরে কি আছে, এটা সিঙ্গেল বন্ড হলো, ওকে। এরপরে কি হচ্ছে, এটা একটা কার্বনের সঙ্গে দেখো 4টে হাইড্রোজেন যুক্ত আছে। এরপরে কি করবো, একটা কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন যুক্ত হবে, একটা আবার কার্বন যুক্ত হবে, দেখে নাও। তাহলে কি হচ্ছে, এটা দেখতে পেয়েছো। তাহলে এই কার্বনের 4টে যোজ্যতা আছে, এখানে কি আছে CH2H6, তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত করলাম, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, কারণ দুজনে সমান ভাগে নেবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দুটো দুটো ফিল আপ হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, দেখো এই হাইড্রোজেন, দেখো এগুলো বন্ড তৈরি করেছে কিনা, করেছে। আর এই কার্বনের সঙ্গে এই কার্বনের একটা একটা করে দিয়ে কি হচ্ছে, সিঙ্গেল বন্ড তৈরি করছে, দিয়ে কি তৈরি হলো, হাইড্রোজেন, 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 সি, ইথেন তৈরি করলো। ঠিক একই রকম ভাবে এই হাইড্রোজেনটাকে মুছে দিয়ে আমি এখানে কার্বন লিখলাম, আর এই পার্টটাকে আবার উল্টো দিকে লিখে দিলাম, বুঝতে পেরেছো। ঠিক সেই জিনিসটা এখানে রয়েছে। দেখো এই কার্বনটা কি করেছে, 1 2 3 4 5 6 7 8, মানে এই পুরোটাকে নিয়ে ও কি করছে, অষ্টক পূর্তি করছে। আর এই কার্বনটা কি করছে, 1 2 3 4 5 6 7 8, তো দুজনেই স্টেবল। তাহলে এর ক্ষেত্রেও সে একইভাবেই তোমরা লিখবে, যে এর ক্ষেত্রে কি হচ্ছে, এই কার্বন তার শীর্ষবিন্দুতে হাইড্রোজেন, 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 আর একটা শীর্ষবিন্দুতে কি থাকে, আর একটা কার্বন থাকে, এই কার্বনের ক্ষেত্রে এটা থাকে, এবং এদের বন্ধন কোণ, এই যে CH, HCH, HCH বন্ধন কোণ, আর HCC বন্ধন কোণ কত, বা CH এর বন্ধন দৈর্ঘ্য কত, আর সিসি বন্ধন দৈর্ঘ্য কত, এই সিসি বন্ধন দৈর্ঘ্য কত, এটা আমাদেরকে জানতে হবে। এটা জানলে আমরা বলে দিতে পারবো যে এটা সুস্থিত কতটা হবে। তো দেখো এখানের ক্ষেত্রে কি হচ্ছে, HCC বন্ধন দৈর্ঘ্য, HCC বন্ধন দৈর্ঘ্য কত, 109 ডিগ্রি 28 মিনিট, এটা ক্ষেত্রেও সেম একই জিনিস। আর CH এর সরি এটা বন্ধন কোণ, আর CH এর বন্ধন দৈর্ঘ্য কত, এই ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য হবে 110, আর এটার ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে কি 154, 1.54 আর্মস্ট্রং। CH এর বন্ধন দৈর্ঘ্য কত, আগে বলেছিল 1.09 আর্মস্ট্রং, এখানে ক্ষেত্রে কি CC এর বন্ধন দৈর্ঘ্য কত, 1.54, মানে এই কার্বন থেকে এই কার্বনের ডিস্টেন্স, আগেরটা কি ছিল, কার্বন টু হাইড্রোজেন ডিস্টেন্স 1.09 আর্মস্ট্রং, এখানে ক্ষেত্রে কি এই কার্বন থেকে এই কার্বনের ডিস্টেন্স বা দূরত্ব কত, 1.54 আর্মস্ট্রং, এবং বন্ধন কোণ কত, 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, এরা কি হয়, সমতলে মানে সেম প্লেনে থাকে, একটা কার্বনের সঙ্গে আরেকটা যে কার্বন, এই কার্বন দুটো কার্বন একই প্লেনে থাকে। ঠিক আছে, এইখানে আরেকটা জিনিস বলে দিই তোমাদের, যেটা বলতে ভুলে গেছি, এই যে এই কার্বনের মধ্যে এটাকে আমরা এইভাবে লিখে আনবো,
এই CH4 এর মধ্যে দুটো হাইড্রোজেন কার্বনের সঙ্গে এক প্লেনে থাকে, মানে যদি এটা যদি তোমার একটা প্লেন হয়, এই প্লেনের মধ্যে এখানে হাইড্রোজেন থাকলো, এখানে কার্বন থাকলো, এখানে একটা হাইড্রোজেন থাকলো, তাহলে একই প্লেনে রইলো। আর এই যে নিচে এই যে আমি ডট 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 যেটা দিয়েছি, এই যে ডট 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 যেটা দিয়েছি, এরকম করে ডট ডট টেনেছি, ডট ডট মানে হচ্ছে নিচের দিকে একটা কার্বন এইখানে থাকলো। আর এই যে আমি এটা ভর্তি করে দিয়েছি, ওই যে ভর্তি করে দিয়েছি এটা কি, তার মানে হচ্ছে এই কার্বনটা উপরে থাকলো। তাহলে একটা উপরে হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, এইখানটা কার্বনটা রয়েছে, তার এইখানটাতে এই সমতলে একটা হাইড্রোজেন, এখানে একটা সমতলে হাইড্রোজেন। ঠিক সেরকমভাবে এইটার ক্ষেত্রে দুটো কার্বন সেম প্লেনে থাকবে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দুটো থাকলো, এবং দুটো কার্বনের দুটো হাইড্রোজেন কি বলেছিলাম, ওরও দুটো হাইড্রোজেন সেম প্লেনে, ঠিক এরকমভাবে দুটো সেম প্লেনে থাকবে এবং দুটো নিচের দিকে থাকবে। এই কার্বনের ক্ষেত্রে কি, এই প্রথম কার্বনটা তার দুটো হাইড্রোজেন সেম প্লেনে, উপরে একটা নিচে একটা। এই কার্বনটার ক্ষেত্রে কি, দুটো সমপ্লেনে, একটা উপরে একটা নিচের দিকে। তাহলে বুঝতে পারছো তো? তাহলে এখানে বলা হয় কি, এইখানের ক্ষেত্রে দুটো কার্বন সেম প্লেনে, মানে সমতলে থাকে, একই প্লেনে একই তলে থাকে। এটা বুঝতে পারলে? লিখে নিয়েছো? এর পরেরটাতে আসবো কি, ডবল বন্ডে আসবো, মানে এগুলা কি হলো, সম্পৃক্ত হলো, মানে সিঙ্গেল বন্ড, দেখো সবগুলো সিঙ্গেল বন্ড তৈরি করেছে, তাই এটা সম্পৃক্ত। এরপরে কি আসবো, অসম্পৃক্ত দ্রবণে আসবো। ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও, ঠিক আছে? এর পরেরটাতে আসছে কি, C2H4, এটাকে কি বলা হয়, ইথিলিন। এটাকে কি বলা হয়, ইথিলিন। তাহলে কার্বনের CH2 মানে কি, এখানে CH2 থাকছে, আর একটা কি থাকছে, আর একটা CH2 থাকছে। তো এই কার্বনের যোজ্যতা কত, 4, আর একটা কার্বনের যোজ্যতা কত, 4। কটা হাইড্রোজেন আছে, চারটে আছে, দুটো দুটো ভাগ হবে। তাহলে আমি এখানে কি করলাম, এখানে একটা, এই জায়গায় একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম, আর এই জায়গায় একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম। এর ক্ষেত্রেও এখানে একটা হাইড্রোজেন বসালাম, এর ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন বসালাম। ইলেকট্রন জোড় গঠন এটা করলাম। এই কার্বনে দেখো একটা ইলেকট্রন একটা হাইড্রোজেনের সঙ্গে, এই কার্বনে একটা ইলেকট্রন একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, এটার ক্ষেত্রে তাই। তাহলে দুটো ইলেকট্রন রয়ে গেছে, এরও ক্ষেত্রে দুটো ইলেকট্রন রয়ে গেছে, আমি ইলেকট্রনটা এখানে না লিখে এইখানটাই লিখে দিলাম, এইটাও আবার এখানে না লিখে এখানে লিখে দিলাম। তো এই দুটো ইলেকট্রন একসঙ্গে যুক্ত হয়ে যায়, একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে, ইলেকট্রন জোড় গঠন করে। তখন কি হয়, ডবল বন্ড ফর্ম করে। ডবল বন্ড, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। এদের ক্ষেত্রে তোমরা তো জানোই, দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ড তৈরি করছি, সিঙ্গেল বন্ড। তা এই যে ডবল বন্ডটা তৈরি হলো, এই ডবল বন্ডটাকে কি জন্য, এই যৌগটাকে কি বলে, অসম্পৃক্ত জৈব যৌগ বা আনস্যাচুরেটেড জৈব যৌগ বলা হবে। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা এটা? এরপর এদের কি হয়, আমাকে বন্ধন কোণ নিতে হবে বা বন্ধন দৈর্ঘ্য। সি ডবল বন্ড সি, এর বন্ধন দৈর্ঘ্য কত, CH এর বন্ধন দৈর্ঘ্য কত, HC ডবল বন্ডের কত, বন্ধন কোণ কত, এটা জানতে হবে। তো ডবল বন্ডের ক্ষেত্রে 1.34 আর্মস্ট্রং। সি ডবল বন্ড সি এর বন্ধন দৈর্ঘ্য কত, 1.34 আর্মস্ট্রং। আর CH এর বন্ধন দৈর্ঘ্য কত, CH এর বন্ধন দৈর্ঘ্য 1.08 আর্মস্ট্রং। ঠিক আছে, 1.08 আর্মস্ট্রং। এবং কোণ কত, এই যে এর মধ্যে কোণটা কত, এর মধ্যে কোণ হচ্ছে HC 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ও সরি, ডবল বন্ড নয়, এটা সিঙ্গেল বন্ডের কোণটা, মানে এই কোণটা, মানে এটা এই কোণটা কত, 120 ডিগ্রি হবে। ঠিক আছে,
তোমরা বুঝতে পেরেছো? এরপরে যেটা আছে আমরা এখানে তোমরা যখন বলবে ইথিলিনের গঠন লেখো, ইজিলি লিখবে। এরকম করে ইথিলিনটা লিখলে C2H4 ইথিলিন। ডবল বন্ড কার্বনের 4টে যোজ্যতা ফিল আপ করবে, কার্বনে 1 2 3 4 এরকম করে লিখলে, এরকম করে গোল করে দিলে তার একটা ইলেকট্রন জোড় হাইড্রোজেনের সঙ্গে যুক্ত। এখানে কি হচ্ছে ইলেকট্রন জোড়টা দুটো ইলেকট্রন মিলে একটা জোড় দিয়ে কি করে ডবল বন্ড তৈরি করলে, দিয়ে বলে দিলে যে কার্বনের এই যে কার্বনের যে গঠনের একটা শীর্ষবিন্দুতে হাইড্রোজেনগুলো রয়েছে, একটি কার্বনের সঙ্গে এবং দুটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, এবং দুটি কার্বন দুজনের সঙ্গে ডবল বন্ড করে অসম্পৃক্ত করে নিজেরা যুক্ত হয়ে ডবল বন্ড দ্বিবন্ধন ফর্ম করছে। ডবল বন্ড মানে হচ্ছে দ্বিবন্ধন ফর্ম করছে। তা সি ডবল বন্ডের দৈর্ঘ্য কত 1.34 আমস্ট্রং, বন্ধন CH এর বন্ধন দৈর্ঘ্য কত 1.08 আমস্ট্রং, এবং এদের বন্ধন কোণ কত, এই যে বন্ধন কোণ 120 ডিগ্রি কোণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কি অ্যাসিটিলিন, সরি অ্যাসিডিন বলছি, অ্যাসিটিলিন কি আসবো এরপরে আসবো গিয়ে C2H2 তে আসবো। এখানে কি দেখো দুটো কার্বন দুটো হাইড্রোজেন, তাহলে কার্বনের যোজ্যতা কত, তাহলে কি হচ্ছে একটা কার্বনের সঙ্গে একটা CH থাকবে আর একটার সঙ্গে CH থাকবে, তাহলে কি হচ্ছে আমি এখানে একটা হাইড্রোজেন করে দিলাম, এই কার্বনের ক্ষেত্রে একটা হাইড্রোজেন বন্ধন হয়ে গেল। তাহলে 3টে রয়েছে ইলেকট্রন, এই 3টে ইলেকট্রন যুক্ত হয়ে কি করলো ত্রিবন্ধন গঠন করলো, যেটাকে বলা হয় ট্রিপল বন্ড, ত্রিবন্ধন গঠন করলো। তাহলে কি হচ্ছে এটা কি করলো ত্রিবন্ধন গঠন করছে। এবার এদের মধ্যে কি, এটাকে আমি আবার এভাবে লিখছি দেখে নাও একটুকু। এই যে কোণ, এই কোণটা কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণে এটা থাকে। এবার কি হচ্ছে সি ট্রিপল বন্ড সি এর বন্ধন দৈর্ঘ্য কত 1 আমস্ট্রং, CH এর বন্ধন দৈর্ঘ্য কত 1.06 আমস্ট্রং। তাহলে কি হচ্ছে দেখো এটা সরলরেখাতে রয়েছে, তো ওগুলো কি ছিল সরলরেখায় ছিল না, এভাবে ছিল কি না, তো ওরা সরলরেখায় ছিল না, তো এটা কিন্তু সরলরৈখিকভাবে রয়েছে। এখানে কি দুটো কার্বন একসঙ্গে যুক্ত হয়ে ত্রিবন্ধন গঠন করেছে এবং দুটো হাইড্রোজেন এক বন্ধন গঠন করেছে। বুঝতে পেরেছো? এখন পর্যন্ত তোমরা এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো আজ এখন পর্যন্ত এতদূর পর্যন্ত বুঝতে পারলে, এবং পরের দিন আমরা কি পড়াবো কার্যকরী মূলক, IUPAC নোমেনক্লেচার কেন পড়বো, ওদের নাম কি হবে, ঠিক আছে, তার কারণটা কি, ধরো আমাদের যে নামের দুটো পার্ট আছে, ফার্স্ট নেম লাস্ট নেম বা মিডিল নেম, ঠিক সেরকমভাবে ডাকনাম, একটা ডাকনাম থাকে, ঘরের একটা নাম থাকে, একটা ভালো নাম থাকে, ঠিক সেরকম এই যৌগগুলোরও একটা নামকরণ করা হয়। সেটা আমরা পরের ভিডিওতে তোমরা সব জানতে পারবে এবং খুব ভালোভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে বইয়ের সঙ্গে আমার এই যেটা পড়াচ্ছি সেটা মিলিয়ে তোমরা পড়তে শুরু করো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং ভিডিওটাকে কি করবে ফেসবুক হোয়াটসঅ্যাপ তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং ডেসক্রিপশন লিঙ্কে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপের, সেই গ্রুপে গিয়ে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, ওখানে গ্রুপে গিয়ে তোমরা জয়েন করে ওখানে তোমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করতে পারো। এবং পরের দিন আমি ফেসবুক লাইভে আসবো, লাইভে এসে তোমাদেরকে এই জিনিসটা সম্বন্ধে আরও তোমাদের প্রশ্ন উত্তর থাকলে সেটা তোমরা আমাকে বলতে পারো। ওকে, চলো টাটা।